যে বেশি পিটিয়েছে তিনি তো ছাত্রলীগের একটা কমিটির মেম্বার ছিলেন, তিনি তো ছাত্রলীগের সাবেক কমিটির সদস্য। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিও শেষে আমরা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব। চলুন সরাসরি ভিডিওতে। যে বেশি পিটিয়েছে তিনি তো ছাত্রলীগের একটা কমিটির মেম্বার ছিলেন, তিনি তো ছাত্রলীগের সাবেক কমিটির সদস্য। তো ছাত্রলীগ হয়ে হলে কিভাবে তিনি উঠেছেন? পাঁচটার ফল হচ্ছে একটা, হল প্রশাসন কোথায় ছিল? যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে, ছাত্রলীগরা আবার পুনর্বাসিত করতে চাচ্ছে, তাদেরই একটা অংশ হয়তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলে বা প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ক্যাম্পাস থেকে দূরে রেখে তারা আবার আস্তে আস্তে ছাত্রলীগকে প্রতিটা ক্যাম্পাস গুলোতে জায়গা করে দিতে চাচ্ছে। এটাও একটা এজেন্ডা হতে পারে। আরেক দিক থেকে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে মার্শাল লর দিকে যাওয়ারও একটা চিন্তা করছে, যে দেশের আইন শৃঙ্খলা যখন স্বাভাবিক হচ্ছে ঠিক তখন এই ঘটনাটা গড়িয়ে আবার নতুন করে কি আমরা ১/১১ সম্মুখীন হচ্ছি। দেখেন সাগর ভাই, আমি ক্যাম্পাসের ছাত্র রাজনীতির সাথে ২০১২ সাল থেকে প্রত্যক্ষভাবে জড়িত। আমি যখন ইন্টারে পড়তাম তখনও আমি বিভিন্ন ছাত্র আন্দোলনে আসতাম এবং তখন থেকেই আমার ছাত্র রাজনীতি শুরু আজ পর্যন্ত। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে শুধু এটা বলতে পারি যে ধরেন বর্তমানে যে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লড়াই, যেমন বাংলাদেশের মানুষ ৩টা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে না, অর্থাৎ জাতীয় গণতন্ত্র হুমকির সম্মুখীন। আসেন ক্যাম্পাস গুলোতে আসেন, দীর্ঘ ১৫ বছর, যদি আমি বলি এক যুগেরও অধিক, ১৫ বছর ছাত্র সংগঠনগুলো তাদের মত প্রকাশের স্বাধীনতা পায় নাই। প্রত্যেকটা ক্যাম্পাস একদলীয় ছাত্র সংগঠন সন্ত্রাসী কায়দায় শাসন করেছে, অন্য কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। একটা গণতান্ত্রিক দেশে ছাত্র সংগঠন তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এটাকে আমি সেলুট জানাই, সম্মান জানাই। কিন্তু আমাদেরকে স্পেসিফিকলি ক্লিয়ার করতে হবে ছাত্র রাজনীতি মানে কি। দ্যাট মিনস স্টুডেন্ট পলিটিক্স মানে কি? চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডার, সিট দখল, হল দখল, এগুলোই কি ছাত্র রাজনীতি? নাকি গণতান্ত্রিক উপায়ে ছাত্র রাজনীতি বলতে আমরা যা বুঝি সেটাই ছাত্র রাজনীতি? তো এই জিনিসটা ক্লিয়ার করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, আজকে দেখেন আমাদের এই যে দুইটা ঘটনা ঘটেছে এবং কালকেই কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছে, আবার তার পরের দিন দুইটা ঘটনা ঘটেছে পরপর, মানে খুব বেশি সময়ের ব্যবধানে না, এবং একই ইস্যুতে। একটা জায়গায় হচ্ছে ছাত্রলীগ মারছে আর একটা জায়গায় ছাত্রলীগ মরছে, দুইটা ঘটনা যদি আমি না বলি। এই যে ঘটনাগুলো আমরা দীর্ঘ ১৫ বছর দেখেছি, বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে একদম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। শিবির সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে, একদম মানে যে কোনো ট্যাগ দিয়ে মামলা দিয়ে ধরে নিয়ে যেতে হবে, বিনা বিচারে হত্যা, গ্রেপ্তার, মানে মারপিট, সন্ত্রাসী কায়দায় মানুষকে আহত করা, জোর জবরদস্তি, এগুলো আমরা ১৫ বছর আমাদের এই প্রজন্ম দেখে আসছে। এখন আসেন, যদি আবার সেটা সেই দিকে যদি আবার রিটার্ন যায় এই বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে, তাহলে আমাদের অর্জনটা কোথায়? আমি যদি আগে যদি একটা ছাত্র সংগঠনের ব্লেম দিয়ে সাধারণ শিক্ষার্থীকে হয়রানি করতো, এখনো যদি আরেকটা ছাত্র সংগঠনের ব্লেম দিয়ে শিক্ষার্থীদেরকে হয়রানি করে, মারামারি করে, সন্ত্রাসী আক্রমণ করে, তাহলে আমাদের পরিবর্তনটা হয় না, নিশ্চয়ই না। তো এই জায়গায় আমি বলবো, দেখুন আজকে আমাদের এত বড় বিপ্লব, যেখানে সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা জড়িত, এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে ছাত্র এবং জনতার এই মানে ব্যানারে, তো সেখানে আপনি দেখেন যে কিছু সংখ্যক গুটি কয়েকজন সমন্বয়ক বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদের বক্তব্যের কারণেই কিন্তু হয়তোবা ছাত্রলীগ আবার পুনর্বাসিত হচ্ছে। আজকে দেখেন যে হলে যে ঘটনাটা ঘটেছে, সে ছাত্রলীগের কিন্তু সে সমন্বয়ক ছিলেন বা সমন্বয়ক দাবি করেছিলেন নিজেকে। এরকম আমি বলবো বাংলাদেশের বিভিন্ন জেলায় আজকে ছাত্রলীগ সমন্বয়ক দাবি করছে। সমন্বয়ক বলতে কোন সমন্বয়ক? আন্দোলনের সমন্বয়ক? হ্যাঁ, এই সমন্বয়ক বলতে তো অবশ্যই আন্দোলনের সমন্বয়ক বুঝাচ্ছি আমি। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ সমন্বয়ক পরিচয় দিচ্ছে, এই স্পেসটা কে দিয়েছে তাদের? আমি যদি বলি আমাদের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার জানতে হবে, একটু কনফিউশন দূর করতে হবে, কারণ আপনার কাছ থেকে যেহেতু এটা আসছে আপনি একটু স্পষ্ট করবেন আমাদেরকে। যার বিরুদ্ধে অভিযোগ এসছে যে মেরেছে, অনেকেই তো এখানে হত্যাকাণ্ডে জড়িত ছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যুবকটাকে হত্যা করেছে, তার আসল পরিচয় কি? মানে রাজনৈতিক হয়েছে, তিনি তো যে বেশি পিটিয়েছে তিনি তো ছাত্রলীগের একটা কমিটির মেম্বার ছিলেন, তিনি তো ছাত্রলীগের সাবেক কমিটির সদস্য। তো ছাত্রলীগ হয়ে হলে কিভাবে তিনি উঠেছেন? পাঁচটার ফল হচ্ছে একটা, হল প্রশাসন কোথায় ছিল? আমি স্টুডেন্টদেরকে দোষ দিব না, যদি প্রত্যেকটা হল যদি হল প্রশাসন যদি চালায়, এখন তো কোনো ছাত্র সংগঠন নাই, কোনো স্টুডেন্ট নেতৃত্ব নাই, তাহলে এখন হলগুলো কাদের দখলে? কারাই স্টুডেন্টদেরকে উঠিয়েছে?
যদি হল প্রশাসন উঠায় তাহলে ওই হলের হল প্রশাসন যিনি ছিলেন তিনি কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারবে না, এটা আমি স্পষ্ট ভাষায় বললাম। এবং হলে যে গেস্ট রুম গণরুম এখন পর্যন্ত আছে, এখানে কি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হল প্রশাসন আজকে বিশ্ববিদ্যালয় খুলছে কবে, আজকে কতদিন হয়েছে, এই বিষয়গুলোকে তারা তো দায়িত্বের জায়গা থেকে এড়াতে পারবে না। যেমনি ভাবে যে শিক্ষার্থীরা ঘটনা ঘটিয়েছে, কিন্তু তারা যে এরকম একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা সন্ধ্যা থেকে কেন হল প্রশাসনের নজরদারিতে আসে নাই? প্রক্টর তখন কোথায় ছিলেন? তিনি কেন বিষয়টা জানেন না? এরকম একটা ঘটনা ঘটবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানবে না? এটা হতে পারে না সাগর ভাই। তো এই জন্য আমি বলছি এটার পিছনে আমি একটা ষড়যন্ত্র দেখতেছি। এই দুটা ঘটনাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলবো না, এটা এটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, সেটা হয়তো তদন্ত বেরিয়ে আসবে আমি যতটুকু জানি। আমি শুধু কারা ঘটাতে পারে, কি কারণে ঘটাতে পারে সেটা আপনি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি যে শতভাগ সঠিক বলবেন তাও না, কিন্তু আপনার আন্দাজটা কি, আপনার কাছে কি মনে হচ্ছে? ধরেন দেখেন, আমার আন্দাজটা হচ্ছে যারা আমলিগকে পুনর্বাসিত করতে চাচ্ছে, ছাত্রলীগরা আবার পুনর্বাসিত করতে চাচ্ছে, তাদেরই একটা অংশ হয়তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলে বা প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ক্যাম্পাস থেকে দূরে রেখে তারা আবার আস্তে আস্তে ছাত্রলীগকে প্রতিটা ক্যাম্পাস গুলোতে জায়গা করে দিতে চাচ্ছে। এটাও একটা এজেন্ডা হতে পারে। আরেক দিক থেকে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে মার্শাল লর দিকে যাওয়ারও একটা চিন্তা করছে, যে দেশের আইন শৃঙ্খলা যখন স্বাভাবিক হচ্ছে ঠিক তখন এই ঘটনাটা গড়িয়ে আবার নতুন করে কি আমরা ১/১১ সম্মুখীন হচ্ছি, সেটাও আমাদের এখন সময়ের একটা ভেবে দেখার বিষয়, যে শান্ত পরিবেশকে তারাও শান্ত করছে। এই দুটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা না ধরে চুলসেরা বিশ্লেষণ করতে হবে, তা না হলে আগামীতে এই ধরনের ঘটনা আরো ঘটবে, আইন শৃঙ্খলা আরো অবনতি হবে। তো এটা কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, একদম জাতির সামনে তদন্ত কমিটি একদম রিপোর্ট পেশ করতে হবে, চুলসেরা বিশ্লেষণ একদম, মানে মাথার এই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যেটাকে বলে আপাদক মস্তক, সেই বিশ্লেষণ দিতে হবে। তা না হলে এই ঘটনাগুলো সামনে আরো ঘটবে না, সেই গ্যারান্টি কে দিবে? আজকে দেখুন, আমাদের এই আন্দোলনের সক্রিয় যে সহযোদ্ধারা ছিল তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আজকে বিভিন্ন রাজনৈতিক আপনার এই রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মী বলে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে ছাত্রলীগকে কারা পুনর্বাসন করার সুযোগ দিচ্ছে? আমার একটা প্রশ্ন জাতির কাছে, সেটা স্পষ্ট করতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না, এই বক্তব্যটা কি এখন এই সময় দেওয়ার কথা? ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কাজ কি? ছাত্ররা তো বলছে না যে আমরা ক্যাম্পাসে গিয়ে রাজনীতি করব, মানে মাস্তানি করব, স্ট্যান্ডারবাজি করব, ছিট দখল করব। কোন ছাত্র সংগঠন তো এটা বলছে না, নিশ্চয়ই না। তাহলে কেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসছে স্টুডেন্টকে ভাগ করার জন্য? ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেটা আমি ওই প্রশ্নেই যাব না। আমি বলবো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় গত 15 বছর এই স্বৈরাচার খুনি হাসিনার পাঁচাটা গোলাম হিসেবে কাজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো, সেই ব্যর্থতা তাদেরকে নিতে হবে, ছাত্রদেরকে না। শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। বিসি প্রক্টর থেকে শুরু করে হলের যে আপনার প্রশাসন, প্রত্যেকটা জায়গায় একদলীয়করণ করা হয়েছে। তো এই সিন্ডিকেটটা ভেঙে শিক্ষার্থী বান্ধব যখন একটা প্রশাসন হবে সাগর ভাই, তখন আমি দায়িত্ব নিয়ে বলছি, ছাত্র রাজনীতির নামে যাই হোক না কেন ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে, ক্যাম্পাসে সন্ত্রাসী কায়দায় আর কোনো কিছু হবে না। এইগুলো হচ্ছে প্রশাসনের দায়িত্ব। এগুলো বারবার কেন ছাত্রদের উপর আঙ্গুল ছোড়া হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে? আরে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ছাত্র রাজনীতি থাকবে। আপনারা সুষ্ঠু ধারায় নিয়ে আসুন। আমার মাথা ব্যথা, আপনি মাথা কেটে ফেলবেন, আপনি আমাকে চিকিৎসা করেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিকে চিকিৎসা করেন, কোথায় কোন প্রবলেম নীতিমালা করে দেন। বিশ্ববিদ্যালয় রাজনীতি করতে হলে ছাত্র সংগঠনগুলো মুসলেখা দিতে হবে, 11 দফা মানতে হবে, প্রশাসন নিয়ম করে দিবে। সেখানে আমি এই বিতর্কে কেন যাব? আমি এটা যারা করছে, আমি আবারও বলবো, তারা ষড়যন্ত্রকারী এবং তারা ১/১১ কুশীলব। তারা চাচ্ছে বাংলাদেশে মার্শাল ল আসুক, ডক্টর ইউনূসের সরকার, এই বিপ্লবী সরকার ব্যর্থ হোক, এটা তাদেরই কাজ। সাবেক ছাত্রলীগের সাথে তার পরিচয় যুক্ত আছে এবং সে ছাত্রলীগ করত, এখন সে হত্যাকাণ্ডের সাথে যুক্ত রয়েছে, কিন্তু পাশাপাশি সে একজন সমন্বয়ক। সে তো আমি এটাই তো বললাম যে অনেকেই নিজেকে সমন্বয়ক দাবি করছে। এই দাবি করেন, আমি স্পষ্ট চাই, সে কি তালিকাভুক্ত সমন্বয়ক নাকি দাবি করা সমন্বয়ক, কোনটা? না, তালিকাভুক্ত সমন্বয়ক না। আমি বললাম যে আমাদের কোনো জেলা কমিটি হয় না সমন্বয়কদের। তো যারা এখন জেলায় নিজেকে সমন্বয়ক দাবি করছে সাধারণ শিক্ষার্থী হয়তো, আমি কি তাদেরকে ধরে রাখতে পারবো? আপনি ধরে রাখতে পারবেন? এটাতে একটা গণ অভ্যুত্থান, সমন্বয়কদের সেখানে তার নাম আছে কিনা পরে কিন্তু যাচাই করবো। আপনি কিন্তু হয়তো আপনি বলতে পারেন যে ঢুকেছে, কিন্তু যে তালিকাটা অফিসিয়ালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বের করেছিল যে এই হলো আমাদের তালিকা, এরা হলো সমন্বয়ক, সেখানে কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খুনের সাথে জড়িত যাকে নিয়ে কথা বলছেন আপনি প্রধান অভিযুক্ত, সে কি সমন্বয়ক তালিকাতে সেখানে কি অন্তর্ভুক্ত ছিল কিনা?
আমি যতদূর জানি সেই তালিকায় নেই, তবে জাহাঙ্গীরনগর থেকে একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে যিনি এই জাহাঙ্গীরনগর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমি সেটা দেখেছি জাহাঙ্গীরনগর থেকে। জাহাঙ্গীরনগরও একইভাবে কিছু। জি, শেষ করবেন এই পর্যায়ে। হ্যাঁ, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে আমরা হালকা করে দেখলে চলবে না। আজকে আমার বিপ্লবী যারা আন্দোলনের সময় এই যে রাজনৈতিক ছাত্র সংগঠনের যে নেতৃবৃন্দু মাঠে থেকে জীবনের রিস্ক নিয়ে দায়িত্ব নিয়ে তারা এই সংগ্রাম অর্জন করেছে, আজকে তাদেরকে বিভিন্ন দলে ট্যাগ দিয়ে আমরা দেখছি বেশ, আমি নাম বলে কাউকে ছোট করতে চাচ্ছি না, জাতি এখন সবকিছু বুঝে, বেশ কিছু সামনের সারি দুই একজন সমন্বয়ক তারা বলছে যে এই আন্দোলনে যারা রাজনীতি করেছে তাদের সম্পৃক্ততা থাকতে পারবে না, সমন্বয়ক দাবি করতে হলে রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে থাকতে পারবে না, এগুলো বলে বলে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে। আমি জাতির কাছে প্রশ্ন রাখছি যে এগুলো কি আমাদের করার কথা ছিল? আমরা যখন আন্দোলন করেছি, এই যে দেখুন আমি আপনার এই শোতে 9 দফার আন্দোলনকে যখন 1 দফার ঘোষণা দিয়েছে হাবিবে মিল্লাত সাহেব, তখন তিনি আমাকে এক প্রকার থ্রেটও করেছেন। আমি রাজনীতি করি বিদায় আমার বুকে সাহস ছিল, আমি 1 দফার ঘোষণা দিয়েছি, কোন সাধারণ শিক্ষার্থী তো তখন দেয় নাই। এই যে একটা পরিস্থিতি, একটা গণবিপ্লবে কারা এগিয়ে সামনের সারিতে ছিল? যারা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারাই সামনে ছিল, তারাই দিক নির্দেশনা দিয়েছে, হয়তো কখনো পর্দার আড়ালে কখনো সামনে থেকে। এটাকে আমাদের অস্বীকার করলে চলবে না, এটাকে অস্বীকার করে অনেকে বলছিল শুধুমাত্র কোটা পর্যন্তই দাবি থাকবে, কিন্তু আপনি বলেছেন সেটির সুযোগ নেই, এটি এখন 1 দফার দিকে চলে যাচ্ছে, এরকম বারবার বলেছেন আপনি। ঠিক আছে, এখন কথা হলো এই অর্জিত, আপনাদের অর্জিত এই নতুন স্বাধীনতার এই সময়ে এই সুযোগে অন্যরা যে কর্মকাণ্ড করছেন, আপনি বলছেন যে তাদের ষড়যন্ত্রকারী বা তারা নস্যাৎ করতে চায় আপনাদের এই অর্জনকে, এগুলিকে আপনারা কতটা আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন? প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।